নমস্কার বন্ধুরা, আজ আবার এসছি আপনাদের সামনে। এসসিএম অ্যাস্ট্রোলজি বাংলায় আমি সুভাষ মিত্র আরেকটা নতুন টপিক আলোচনা করব। আজকে আলোচনা করব নাইন্থ হাউস নিয়ে, অর্থাৎ যদি দ্বিতীয় পতি, লগ্নের পরের ঘর যে সেকেন্ড হাউস, তার যে পতি বা হাউস লর্ড, সে যদি নবম ঘরে বসে যায় তাহলে কীরকম ধরনের রেজাল্ট দিতে পারে। আগের ভিডিওতে বলেছিলাম অষ্টম ঘরে দ্বিতীয় পতি বসে গেলে কেমন ফল দিতে পারে। আজকে লগ্ন থেকে দ্বিতীয় ঘর সিরিজে, সেকেন্ড হাউস লর্ড সিরিজে আজকে আলোচনা করব যদি নবম ঘরে দ্বিতীয় পতি চলে যায় তাহলে কীরকম ধরনের এফেক্ট আসতে পারে। ভিডিওটা শুরু করার আগে আমি লক্ষ্য করেছি আপনারা অনেকেই ভিডিওটা দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না। আসলে কমেন্ট না করলে আমার ভিডিওটা কতখানি আপনাদের মাথায় ঢুকছে আপনারা বুঝতে পারছেন সেটা সম্পর্কে ধারণা করার একটু শক্ত। অনুরোধ করব আপনারা যেরকমই হোক কমেন্ট করুন, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে সেটাও জানাবেন। যদি কিছু বুঝতে না পারেন, যদি আরেকটু ডিটেল জানতে চান, আরও ভালো করে বুঝতে চান, সেটাও জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট নেবেন। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। যেমন বলেছি, দ্বিতীয় পতি যদি নবম ঘরে চলে যায়, দ্বিতীয় পতি মানে লগ্নের পরের ঘর, দ্বিতীয় ঘর, সেই ঘরের অধিপতি হচ্ছে সেকেন্ড হাউস লর্ড। এবারে দ্বিতীয় পতি বা সেকেন্ড ঘর সম্পর্কে আগেই বলেছি। সেকেন্ড হাউস থেকে আমরা কি বিচার করি না, সেকেন্ড হাউস হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার ফ্যামিলির প্রপার্টি, সম্পত্তি, আপনি নিজে যে আর্নিংটা করে যে পয়সা আপনি জমাচ্ছেন সেটাও যেমন মিন করে, তেমনি সেকেন্ড হাউস থেকে আপনার কথা বলার ভঙ্গি, মানুষকে কতখানি ইমপ্রেস করতে পারেন, আপনার ফ্যামিলির যে কালচার বা লিনিয়েজ বা যেটা ধারাবাহিকভাবে আপনি বিশ্বাস করেন সেইটা, তার সঙ্গে সঙ্গে আপনার ফেস, থ্রোট এরিয়া, এই সব কিছুই দ্বিতীয় ঘর থেকে আমরা বিচার করে থাকি। এছাড়াও আছে আর্ট অ্যান্ড কালচার, তারপরে ফ্যামিলি অ্যাসেট, বিজনেস, ফ্যামিলি বিজনেস, এরকম সব কিছুই সেকেন্ড হাউস থেকে বিচার করা হয়। এবারে আসি নবম ঘর থেকে আমরা কি বিচার করি। দেখুন, নবম ঘর হচ্ছে তিনটে ধার্মিক কোণ বা ধার্মিক ঘরের 1, 5, 9কে আমরা বলি ধার্মিক কোণ, আর এই 1, 5, 9 এই তিনটে ঘরকে আমরা বলি ধর্মকোণ। নবম ঘর হচ্ছে তার মধ্যে একটি ধর্মকোণ, যেটি ন্যাচারাল জোডিয়াক সাইনে, যেটা মেষ থেকে মীন অবধি আছে, তাতে নবম ঘরের অধিপতি বৃহস্পতি এবং নবম ঘরটা হচ্ছে অত্যন্ত শুভ একটি ঘর। এই তিনটে ঘরকে আমরা বিষ্ণু স্থানও বলে থাকি। যেমন 1, 4, 7, 10 এই চারটে ঘর লগ্ন থেকে, তাকে আমরা লক্ষ্মী স্থান বলি, আর 1, 5, 9 এই তিনটে ঘরকে ধর্মস্থান বলি। তো নবম ঘর অত্যন্ত শুভ একটা ঘর। এই ঘর ভালো থাকা প্রত্যেকের জীবনেরই খুব দরকার। এই নবম ঘরের অধিপতি কোথায় বসেছে সেটাও যেমন দরকার, তেমনি নবম ঘরে কে বসছে গিয়ে সেই ঘরটাও সেরকম ইম্পর্টেন্ট। আজকে যেটা বললাম, দ্বিতীয় অধিপতি নবম ঘরে গিয়ে বসছে। দ্বিতীয় অধিপতি কি সেটা তো আগেই বলেছি। কাজেই তার বিচারটা তাহলে কি করে হবে, আগে বলে নিই এই নবম ঘর থেকে কি কি বিচার হবে। এক হচ্ছে নবম ঘর হচ্ছে হায়ার নলেজ। আপনি প্রাইমারি এডুকেশান নিচ্ছেন, সেকেন্ড হাউস থেকে খুবই লো এডুকেশানটাকে আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করি। তারপরে আসছে ফোর্থ হাউস, তারপরে ফিফথ হাউস। নবম ঘর থেকে আমরা খুবই হাই লেভেলের যারা পিএইচডি করে বা যা আরও হাই স্টাডি দিকে যায়, যারা হায়ার ফিলসফিতে বিশ্বাস করে বা আরও হায়ার এডুকেশনের দিকে যায়, তারা নবম ঘরটা তাদের খুব শুভ থাকে এবং সেক্ষেত্রে তারা অনেক দূর অবধি এগোতে পারে। নবম ঘর থেকে আমরা গুরু, মানে আপনার গুরুদেব তিনি কেমন হবেন, কবে আসবেন, কিভাবে আপনি তার সঙ্গে ইন্টারাকশান করবেন, সেই সবও নবম ঘর থেকে আমরা বিচার করি যদি দ্বিতীয় পতি নবমে গিয়ে বসে। নবম ঘর থেকে শিক্ষক,
মানে আমরা যাদের কাছ থেকে শিক্ষা পাই তারাও আমাদের গুরুর সমান, সেটাও দেখা হয়। নবম ঘর থেকে বিচারও করা হয়। নবম ঘর থেকে রিলিজিয়ান, রিচুয়ালস, এটাও বিচার করা হয়। তারপরে আপনার লং ডিস্টেন্স ট্রাভেল, যদি কেউ অনেক দূরে যে কোনো পারপাসে, পড়াশুনো হতে পারে, তারপরে চাকরি সূত্রে হতে পারে, যারা যায় তাদের নবম ঘরের শুভত্ব পেতে হবে। এটা যেমন গেল, তেমনি নবম ঘরকে আমরা বলি হাউস অফ লাক অর ফরচুন হাউস। কাজেই ভাগ্যের বিচারও এই নবম ঘর থেকে হয়। আচ্ছা, নবম ঘরে নর্মালি যদি শুভ প্ল্যানেট বা নবম ঘরের পতি যদি শুভভাবে থাকে, তারা খুব লাকি হয়। দেয়ার আর্নিংস অ্যান্ড ওয়েলথ খুব ভালো হয়। আর যেহেতু এটা রিলিজিয়াস ঘর বা রিলিজিয়ানকেও ইন্ডিকেট করে, নর্মালি এরা ওই দিকে একটু বেশি ঝুঁকে যায়। তারা রিলিজিয়াস আচার কানুন, নিয়ম, স্পিরিচুয়াল থিংস এসবগুলোকে খুব ভালো মানে, বিশ্বাস করে এবং সেই দিকে এগিয়ে যায়। এবার এখানে একটা জিনিস বলে নিই, যে যেহেতু দ্বিতীয় ঘরপতি আমি এক্ষেত্রে বলছি যে নবমে গিয়ে বসছে, আপনি যদি নবম ঘর থেকে দ্বিতীয় ঘরকে কাউন্ট করেন, মানে 9, 10, 11, 12, 1, 2, কত নম্বর? 6 নম্বর ঘর হলো। এই যে 9 থেকে আমি দ্বিতীয় ঘরে গেলাম, 6 নম্বর ঘরে, তার মানে ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি সেইটার এফেক্ট কিন্তু এর মধ্যে চলে আসবে। ষষ্ঠ ঘর থেকে আমরা নর্মালি বিচার করি আপনার ডিজিজ কি হতে পারে, আপনি যদি কোনো লোন নেন তার স্ট্যাটাস কি হতে পারে, আপনার গুপ্ত শত্রু আছে কি না সেটা যেমন ষষ্ঠ ঘর থেকে বোঝা যায়, তেমনি অসুখ বিসুখটাও ধরা হয়। এবার যেহেতু এই দ্বিতীয় পতি নবম ঘরে গিয়ে বসছে, যেটাকে আমি বলছি পিতা ঘরও আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যদি দ্বিতীয় পতি পিতার ঘরে গিয়ে বসে এবং যদি সেই দ্বিতীয় পতি অ্যাফ্লিক্টেড, মানে যদি কোনো অশুভ প্ল্যানেটের সংস্পর্শে এসে যায় নবম ঘরে, বাই রাহু, বাই স্যাটার্ন, বাই কেতু, এই ধরনের যদি অ্যাফ্লিকশন এসে যায়, তাহলে যেহেতু নবম ঘর পিতাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিন্তু পিতার স্বাস্থ্যের ওপরে একটা এফেক্ট আসে। তাদের পিতার স্বাস্থ্যের ওপরে নজর দেওয়া দরকার। এটাও আবার কখন এফেক্টিভ হবে না, যখন এই দ্বিতীয় পতি বা নবম পতির দশা কিংবা অন্তর্দশা চলবে, সেক্ষেত্রে তাদের পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা খুবই দরকার। এটা হয়ে থাকে। আবার ধরুন যে যদি শুভভাবে থাকে, তাহলে কিন্তু তারা খুব ধার্মিকভাবে আর্নিং করবে। তারা কোনো ইমমরাল পথে যাবে না, তারা সৎভাবে রোজগার করবে, ধর্মের পথে থাকবে এবং তাদের আর্নিংসটাও বেশ ভালোই হবে। যদি এরকম দেখা যায় যে বা এরকম দেখা যায় কেন বলবো এটা, যদি আপনি দ্বিতীয় ঘর থেকে কাউন্ট করেন, তাহলে দেখবেন আপনার নবম ঘরে পৌঁছোতে আপনি 8টা ঘর পেরোবেন। মানে যেমন নবম থেকে দ্বিতীয় আপনার 6টা ঘর হলো, আবার দ্বিতীয় থেকে যদি নবম কাউন্ট করেন তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8 নম্বর হলো। এই অষ্টম ঘরকে আমরা আগে বলেছি, অষ্টম ঘর হচ্ছে কিছুটা অকাল্ট নলেজ, স্পিরিচুয়াল থিংস, সাডেন ইভেন্টস, আবার আয়ুকেও মিন করে। আয়ু মানে আমি যদি কাউকে বলি যে আপনি আপনার আয়ু 75 বছর, তার মানে কি দাঁড়ালো না, তার 75 বছর বয়সে তিনি দেহ রাখবেন, তাই তো? তার মানে দ্যাট ডেথ অফ দ্যাট পারসন, তাই তো? তো এক্ষেত্রে যদি দ্বিতীয় পতি, যাকে আমি বলছি ফ্যামিলির ঘরের লর্ড, সে যদি নবমে গিয়ে বসে যায়, মানে 8টা ঘর কভার করে যদি গিয়ে নবমে বসে যায়, তার মানে ডেথ অফ ফ্যামিলি। আবার ডেথ অফ ফ্যামিলি বলতে কি বলছি না, ধরুন আপনি এমন একটা কাজে ঢুকে গেলেন যে আপনি আপনার ফ্যামিলির দিকে আর নজর দিতে পারছেন না, সে আপনি সন্ন্যাসীও হয়ে যেতে পারেন, বা আপনি এমন কাজের মধ্যে চলে গেলেন যা ফ্যামিলিকে আপনাকে ছেড়ে দিয়ে চলে যেতে হলো। এটা তো প্র্যাকটিক্যালি সেরকম দাঁড়ালো না, যে ডেথ অফ ফ্যামিলি হয়ে গেল, যেহেতু দ্বিতীয় পতি অষ্টম
8 নম্বর ঘরে গিয়ে বসেছে নবমে, যদিও নবম শুভ, সেই ব্যক্তি হয়তো স্পিরিচুয়াল দিকে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তান্ত্রিক হয়ে যাবেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু তার ফ্যামিলিকে তিনি কিন্তু ভুলে যেতে পারেন, এটাও কিন্তু হতে পারে। বোঝাতে পারলাম? তা এই এফেক্টটাও দ্বিতীয় পতি নবমে গেলে দেখা গেছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে বলি যে যদি সেকেন্ড হাউস লর্ড নবমে যায়, তাহলে নর্মালি দেখা যায় যে তার পিতার আর্নিংসটা বেশ ভালোই হয়। কিন্তু যেহেতু ওই অষ্টম ঘরের এফেক্টটা থাকে, সেই জন্য পিতা কিন্তু তার আর্নিংসটা একটু ইমমরাল ওয়েতে করতে পারে। সে নিজে নাও করতে পারে, কিন্তু তার পিতার আর্নিংটা কিন্তু একটু ইমমরাল ওয়েতে হতে পারে। আবার এটাও যাবে যে সেকেন্ড হাউস লর্ড যদি নবমে যায়, তাহলে সেই ব্যক্তি নিজে বিদেশে গিয়েও ভালো রোজগার করতে পারেন, চাকরি সূত্রে হোক বা অন্য কোনোভাবে হোক, বিজনেস ট্রাভেল হোক, তিনি সেখান থেকে প্রচুর পয়সা ইনকাম করতে পারেন সৎ পথে, ডেফিনেটলি, যা আগে বলেছি। যদি সেখানে পঞ্চমপতিও বসে যায় নবম ঘরে, তাহলে তো কথাই নেই। দেন খুবই ভালো একটা কম্বিনেশান বলবো, খুবই অসপিশিয়াস কম্বিনেশান। যদি সেকেন্ড লর্ড নাইনথে বসে যায় এবং তার সঙ্গে লগ্ন থেকে পঞ্চম ঘরের অধিপতিও যদি সেখানে বসে যায়, তাহলে সে কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবে এবং সৎ পথে সে প্রচুর পয়সা রোজগার করতে পারবে। এবার আসুন কিছু প্ল্যানেটস সম্বন্ধে আলোচনা করি, যারা নবম ঘরে বসে গেলে কীরকম ধরনের ফল দিতে পারে। ধরা যাক রবি। রবি যদি অ্যাজ এ দ্বিতীয় পতি নবম ঘরে বসে যায়, তার মানে আমি বলছি রবি যেহেতু একটা ঘরেরই মালিক, তো রবি যদি মীন রাশিতে গিয়ে বসে, তাহলে ক্যান্সার লগ্নের দ্বিতীয় পতি রবি, ক্যান্সারের পরের ঘর হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি রবি, সে নবম ঘরে, অর্থাৎ ক্যান্সার থেকে নবম ঘর হচ্ছে মীন রাশি, মীন রাশির ঘর, সেই ঘরে গিয়ে বসে যায়, তাহলে কি হতে পারে না, ফাদার উইল অ্যাক্ট অ্যাজ এ গুরু, মানে সেই ব্যক্তির পিতা তার সঙ্গে, সেও পিতার সঙ্গে খুব অ্যাটাচ থাকবে, আর পিতাই হবে তার গুরু, মানে পিতার অ্যাডভাইস নিয়ে সে সব কিছু করবে, পিতা তাকে খুব ভালো অ্যাডভাইস দেবে এবং সেইটাই তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবে, পিতার গাইডেন্সেই সে উন্নতি করবে এবং রোজগার পালিত করবেই। কিন্তু যদি সেখানে রাহু বসে যায়, রাহু যদি অ্যাফ্লিক্ট এই রবিকে করে, তাহলে কিন্তু ব্যাপারটা একটু খারাপের দিকে চলে যেতে পারে, অর্থাৎ পিতার তাড়াতাড়ি দেহান্ত হয়ে গেল, সেই ব্যক্তি তার কষ্টটা তাকে সহ্য করে নিতে হবে। কিন্তু যদি তার না হয়, তাহলে সে ব্যক্তি পিতার সাহায্যে জীবনে অনেক উন্নতি করবে এবং পিতাও তাকে সৎ উপদেশ দিয়ে তাকে উন্নতির দিকে ঠেলে দেবে। আবার যদি চন্দ্র চন্দ্র যদি আজ দ্বিতীয় পতি নবম ঘরে চলে যায়, তার মানে যদি চন্দ্র গিয়ে কুম্ভ রাশিতে বসে, তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে চন্দ্র হয়ে যাচ্ছে দ্বিতীয় পতি, তাহলে কুম্ভ রাশিতে বসলে কি হবে না, মুন বা চন্দ্র আমাদের মাকে রিপ্রেজেন্ট করে, আমাদের মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, অতএব মায়ের সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক খুব ভালো হবে এবং সে আবার মায়ের উপদেশে চলবে, মাও তাকে নিজের সব কিছু দিয়ে তাকে গাইড করবে, কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়, কিভাবে সৎ পথে নিজের ভাগ্যকে বাড়াতে হয়, এ সব কিছুই, এবং বিশেষ করে স্পিরিচুয়ালিটির দিকে, কারণ 9th হাউস স্পিরিচুয়ালিটিকেও ইন্ডিকেট করে, সুতরাং সেই ব্যক্তি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে যাবে মায়ের গাইডেন্স বা উপদেশ অনুযায়ী। অ্যান্ড মুনও ফরেন ট্রাভেলের ক্ষেত্রে হেল্প করবে এবং সে সেখানে বাড়িও বানাতে পারে, যেহেতু ন্যাচারাল জোডিয়াকে চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে চন্দ্র, কারণ ন্যাচারাল জোডিয়াক যেটা মেষ থেকে মীন অবধি আছে, তাতে চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশি, যার অধিপতি চন্দ্র, আর চতুর্থ ঘর হচ্ছে আমাদের রেসিডেন্স, আমাদের হোম,
মাদার, এসব কিছুকে ইন্ডিকেট করে। কাজে সেই মুন যদি নবমে চলে যায় তাহলে কিন্তু সে বিদেশে যাবে এবং সেখানে নিজের হোম প্রতিষ্ঠা করতে পারে। এবার ধরা যাক মঙ্গল যদি দ্বিতীয় পতি হিসেবে নবম ঘরে গিয়ে বসে, তাহলে কি হতে পারে? না, প্রথমেই বলে নিই, মঙ্গল হচ্ছে শুধু যে একটা ম্যালিফিক প্ল্যানেট তাই নয়, চন্দ্র বা বৃহস্পতির মতো শুভ নয়, এটা একটা ম্যালিফিক প্ল্যানেট বা অশুভ প্ল্যানেট এবং তামসিক প্ল্যানেট। আমরা যে 3 রকমের প্ল্যানেট পাই, সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, মঙ্গল, শনি, এরা তামসিক প্ল্যানেট। এরা বেসিক্যালি এরা অশুভ প্ল্যানেট, তবে কিছু কিছু কার্যক্ষেত্রে এরা শুভ ফলও দিতে পারে। মঙ্গল হচ্ছে মিলিটারি মেজাজ, মানে মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি আছে, শক্তি আছে। যারা মিলিটারি, পুলিশ কিংবা ডাক্তারি, যেখানে কাটা ছেঁড়া এ সমস্ত ব্যাপার আছে, এই সমস্ত ব্যাপারে মঙ্গলের শুভত্ব দরকার পড়ে। কাজে মঙ্গল সবসময় কম্পিটিশন, ফাইটিং, অ্যাগ্রেসিভ নেচার, এগুলো মঙ্গলের মধ্যে আছে। এটাও একটা দরকারি জিনিস যে কোনো এতে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য মঙ্গলের জুড়ি নেই। সেটা হয়তো গিয়ে আলটিমেটলি মারপিটে দাঁড়িয়ে যাবে, কিন্তু এটা দেখতে হবে যে মানুষ যদি খুবই নরম এতে হয় তাহলে সে কিন্তু অনেক জায়গাতে হেরে বসে থাকবে, খেলার আগেই হেরে যাবে। মঙ্গলের মধ্যে কিন্তু ওই তেজটা আছে। মঙ্গল সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর মঙ্গলের একটা গুণ হচ্ছে, মঙ্গল নিজে যেটা মনে করে সেটাই করে। ওকে সহজে দমিয়ে রাখা যাবে না। যে এক্ষেত্রেও তাই হয়। মঙ্গল দ্বিতীয় পতি হিসেবে নবমী যখন যায় তখন সে কিন্তু গুরুকেও চ্যালেঞ্জ করে বসে যাবে। গুরুর কথাও সে সহজে মানবে না বা মানতেই চাইবে না। সে পিতা যদি হয় তাহলে পিতার উপদেশকেও সে উড়িয়ে দিতে পারে, এবং তাকে চ্যালেঞ্জ করতে পারে। সেটা যে সঠিক সেটা নাও মানতে পারে, বা সেটা সঠিক বা বেঠিক সেই দিকে যাবে না, পরিষ্কার বলে দেবে আমি এটা এই মতো করব, এটা আমার মত। কাজে মঙ্গলকে সহজে কন্ট্রোল করা যায় না, কনফ্লিক্টে চলে যেতে পারে। সেখানে একটা পাওয়ার ফাইটিংও হতে পারে, ইগো ফাইটিং হতে পারে। কাজেই মঙ্গল সেদিক দিয়ে কিন্তু মাস্টারপিস। কিন্তু মঙ্গল মধ্যে অ্যাকচুয়ালি একটু ইগো থাকে। সেই ইগোর জন্য মঙ্গল সহজে চট করে কোনো কিছু মেনে নেয় না, ইজিলি মানে না। তাকে মানানো খুব সহজ। যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে কিন্তু মঙ্গল অনেকটাই শান্ত থাকে এবং বুঝতে পারে এবং ঠান্ডা মাথায় বিচার করে, একমাত্র বৃহস্পতিই পারে সেই শুভ জিনিসটাকে মঙ্গলের মধ্যে নিয়ে আসতে। ওই জন্য বৃহস্পতির দৃষ্টি থাকা খুব দরকার। আদারওয়াইজ কিন্তু মঙ্গলকে এত সহজে এ করা যায় না, এটা আমরা দেখেছি। তো এখন কি আর করা যাবে? এবার ধরুন মার্কারি। মার্কারি হচ্ছে খুব বুদ্ধিমান বালক প্ল্যানেটই আমরা বলি। মার্কারি একটু ছটফটে, কিন্তু মার্কারির মধ্যে প্রচণ্ড ইন্টেলিজেন্স আছে এবং মার্কারি ভীষণ ক্যালকুলেটিভ। সেই মার্কারি যদি দ্বিতীয় পতি হিসেবে নবম ঘরে চলে যায়, তার মানে মার্কারি মকর রাশিতে বসে গেল আর সেকেন্ড লর্ড ফর বৃষ লগ্ন। সেক্ষেত্রে কীরকম হতে পারে? মার্কারি মেষ রাশিতে বসে গেল আর সেকেন্ড লর্ড ফর সিংহ লগ্ন। এই দুক্ষেত্রেই দেখা গেছে যে মার্কারি যেহেতু ইন্টেলিজেন্সকে ইন্ডিকেট করে, লজিক্যাল থিঙ্কিং, কোনো কিছু যুক্তি দিয়ে তাকে বোঝালে তবেই বুঝবে, আদারওয়াইজ বুঝবে না। এবং বিজনেস, সব কিছুর মধ্যে একটা বিজনেস অ্যাকিউমেন্ট যাকে বলি আমরা, মানে আমি চিন্তা করছি কিন্তু আমি ভাবছি আমার লাভটা কতটা আসবে, এটা মার্কারির মধ্যে আছে। যাদের মার্কারি স্ট্রং থাকে তারা কিন্তু সব কিছুর মধ্যেই বিজনেস ট্যাকটিক্সটা লাগাবার চেষ্টা করে যে আমি কীভাবে এর থেকে একটু বেশি প্রফিট পেতে পারি বা বেশি এগোতে পারি। সেটা খুবই ভালো জিনিস। এরা যদি নবম ঘরে গিয়ে বসে দ্বিতীয় পতি মার্কারি বা বুধ, সরি ইংরেজিতে মার্কারি বলি বা অ্যাকচুয়ালি বুধ, এটা যদি নবম ঘরে গিয়ে বসে এরা কিন্তু টিচার হিসেবে খুব ভালো হতে পারে। কিন্তু নবম ঘরে যদি বসে তাহলে স্পিরিচুয়াল টিচার, বা স্পিরিচুয়াল কাউন্সেলার বা হিলার, এইসব কাজগুলো আরও ভালো করতে পারবে। এরা নর্মালি ম্যাথমেটিক্সে স্ট্রং হয়, হয়তো ম্যাথমেটিক্স টিচারও হতে পারে। এরা এদের ভাগ্য নবম ঘরে গেলে সচরাচর খুবই ভালোই হয়।
বাট এখানে যেহেতু বললাম যে মার্কারি মকর রাশিতে গিয়ে বসছে অ্যাজ এ সেকেন্ড লর্ড, অথবা মার্কারি বসছে মেষ রাশিতে অ্যাজ এ সেকেন্ড লর্ড ফর সিংহ লগ্ন, তাহলে মঙ্গল আর শনি যেহেতু এদের নবম ঘরের পতি হয়ে যাচ্ছে, সেই মঙ্গল আর শনি যেখানে গিয়ে আবার বসছে অ্যাজ এ লর্ড অফ নাইন্থ হাউস, সেটাও কিন্তু দেখতে হবে যে তারা কীরকমভাবে বসে আছে। যদি তারা শুভভাবে থাকে তাহলে মার্কারির যা যা বললাম সেই কোয়ালিটিগুলো কিন্তু 100% ফুটে উঠবে। হ্যাঁ, আর যদি তারা দুর্বল হয়ে যায়, মানে ডিসপোজিটার আমরা বলি, যে নবম ঘরের অধিপতি বা ডিসপোজিটার যেখানে গিয়ে বুধ বসেছে নবম ঘরে, সেই নবম ঘরের অধিপতি দুর্বল হয়ে অন্য জায়গায় বসে আছে, তাহলে এফেক্টটা প্রপোর্শনেটলি কমে যাবে। এবার ধরা যাক শুক্র, ভেনাস ভেনাস যদি নবম নবম ঘরে গিয়ে বসে আছে দ্বিতীয় পতি, অর্থাৎ কিনা শুক্র বসে গেল ধনু রাশিতে অ্যাজ এ সেকেন্ড লর্ড ফর মেষ লগ্ন, অথবা শুক্র বসে গেল বৃষ রাশিতে অ্যাজ সেকেন্ড লর্ড ফর কন্যা রাশি বা কন্যা লগ্ন। এক্ষেত্রে কি হবে না, ভেনাস সবসময়তেই একটা গুড রিলেশনশিপ চায়। ভেনাস মানেই হচ্ছে পার্থিব সুখ, মেটেরিয়ালিস্টিক গেইনস। হ্যাঁ, ভেনাস সবসময় প্রেম, ভালোবাসা, লাক্সুরিয়াস লাইফ, গাড়ি বাড়ি, প্লেজার, পার্টি, এসব কিছু ভেনাস পছন্দ করে। কাজে ভেনাস সবসময় ওই দিকে যাবে। আমরা আমাদের ওয়াইফের বিচার, ম্যারেজ, এগুলো ভেনাসকে দিয়ে বিচার করি। হ্যাঁ, ভেনাস বিদেশি কালচারকেও এনকারেজ করে, ফরেন কালচার মিশে যেতে পারে। যদি সে ফরেনে যায় তাহলে সেই কালচারটাকেও তুলে নিতে পারে, যেহেতু নাইন ঘর থেকে আমি বলেছি ফরেন ট্রাভেল, অতএব সেই ব্যক্তি যার শুক্র নবমে বসে আছে, সে ফরেনে গেলে বিদেশি দের কালচার তো আমাদের মতো নয়, সেই কালচারটাকে খুব সহজে নিজেকে একাত্ম করে নিতে পারে তাদের সঙ্গে। আর তবে ডিপেন্ড করছে যে ওই নাইন্থ লর্ড কেমনভাবে আছে। এবং সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালোই হয়, খারাপ হয় না। তো এটা গেল ভেনাসের ক্ষেত্রে রেজাল্ট কীরকম হবে। এবার বলি, যদি বৃহস্পতি যদি নাইন্থ হাউসে বসে যায় দ্বিতীয় পতি হিসেবে, তার মানে কী দাঁড়াচ্ছে না, বৃহস্পতি কর্কট রাশিতে বসে গেল সেকেন্ড লর্ড হিসেবে ফর বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে নবম ঘর হয়ে যাচ্ছে কর্কট রাশি, অতএব সেকেন্ড লর্ড বৃহস্পতি, বৃশ্চিকের পরের ঘর হচ্ছে ধনু রাশি, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি গিয়ে বৃশ্চিক থেকে নবম ঘর মানে কর্কট রাশিতে বসে গেল। আবার কি হতে পারে, যেহেতু বৃহস্পতির দুটো ঘর আছে, একটা হচ্ছে ধনু রাশির ঘর, আরেকটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে মীন রাশি। তাহলে একটা হচ্ছে, তাহলে মীন রাশির ক্ষেত্রে কী হবে না, মীন রাশির ক্ষেত্রে লগ্নটা যদি আমি ধরি কুম্ভ, তাহলে দ্বিতীয় পতি বৃহস্পতি, সেক্ষেত্রে বৃহস্পতি বসে যাবে তুলা রাশিতে। তো এইখানে কি হবে না, জুপিটার হচ্ছে অরিজিনাল নাইন্থ লর্ড অ্যাজ পার ন্যাচারাল জোডিয়াক, মেষ থেকে মীন যে 12টা ঘর, তার নবম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তার মানে ন্যাচারাল জোডিয়াক সাইনের লর্ড বৃহস্পতি নবমপতি, খুবই শুভ প্ল্যানেট। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানেও বৃহস্পতি যদি নবম ঘরে বসে, তো এটা খুবই ভালো প্লেসমেন্ট আমি বলবো। এবং এর এই ধরনের মানুষের ভবিষ্যৎ বা ফরচুন তাকে খুবই সাহায্য করে, এবং সে অনেক ধন সম্পত্তি বানাতে পারবে। এবং এটা মোটামুটি ডেস্টিন বলা যায়, যদি না সেই নবমপতি আবার যেরকম বললাম শনি বা মঙ্গল যদি ভালোভাবে থাকে, তাহলে এদের সত্যি ভাগ্যে সাহায্য এরা পায়। কাছাকাছি এক্ষেত্রেও রেজাল্ট খুবই ভালো দেবে। তবে ওই যে বলেছি, হ্যাঁ, এদের আগে একবার বললাম অবশ্যই, যে সেকেন্ড পতি যদি নবমে বসে যায় তাহলে দ্বিতীয় থেকে নবম অষ্টম ঘর ইন্ডিকেট করে।
তো এক্ষেত্রেও দেখা গেছে যদি বৃহস্পতির ক্ষেত্রে যদি দ্বিতীয় পতি হিসেবে নবমে বসে যায়, তবে সে রিলিজিয়াস দিকে একটু বেশি ইনক্লাইন হয়ে যায়, এবং এবং এক্ষেত্রে সে কিন্তু তার ফ্যামিলিকে নেগলেক্ট করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ফ্যামিলির ডেথ হয়ে যাবে, সে ফ্যামিলি ছেড়ে দিয়ে সে অন্য কোথাও গিয়ে পাহাড়ে জঙ্গলে কিংবা ইস্কন মন্দিরে সন্ন্যাসী হয়ে বসে থাকতে পারে। তাতে ফ্যামিলি কিন্তু সাফার করবে, তার মানে ফ্যামিলির ডেথটা হয়ে গেল, যেহেতু ওটা দ্বিতীয় থেকে নবম কাউন্ট করলে অষ্টম ঘর পড়ে যায়। আর অন্যদিকে সে 8th হাউস থেকে আমরা অকাল্ট বা স্পিরিচুয়ালিটি এগুলোকে করি, কাজে ওই দিকে সে টানটা অনুভব করবে। এটা গেল বৃহস্পতির ব্যাপার। এবারে আসি, শনিদেব যদি দ্বিতীয় পতি হিসেবে নবম ঘরে বসে যান তাহলে কি হতে পারে। তার মানে যদি শনিদেব সিংহ রাশিতে বসে যান ফর ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির যদি লগ্ন ধরি, তাহলে তার পরের ঘরটা হচ্ছে মকর, তাহলে সেই মকরের শনি যদি সিংহ রাশিতে বসে যায় তাহলে কেমন হতে পারে। আরেকটা হচ্ছে, যেহেতু স্যাটার্নের দুটো ঘর আছে, আরেকটা হচ্ছে যদি কন্যা রাশিতে বসে যায় অ্যাজ এ লর্ড অফ কুম্ভ রাশি ফর মকর লগ্ন। তাহলে আগেই বলেছি যে স্যাটার্ন কিন্তু একটু স্লো প্ল্যানেট, একটা ঘরে 2.5 বছর থাকে। কাজে স্যাটার্ন যে কোনো জিনিস একটু আস্তে আস্তে করা পছন্দ করে। স্যাটার্ন খুব ডিসিপ্লিন পছন্দ করে। স্যাটার্ন একটা বাউন্ডারি মেনটেন করে কাজ করে, এবং স্যাটার্ন স্ট্রাকচার্ড ভাবে কাজ করতে ভালোবাসে, মানে অর্গানাইজ ওয়েতে কাজ করতে ভালোবাসে, এবং একটা কাজকে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে সে কিন্তু রিপিটেটিভ কাজ করতে পারে। কাজে স্যাটার্নকে অনেকে এই কারণে একটু অনেকে ধৈর্যচ্যুতি ঘটে, কিন্তু ধৈর্য ধরলে স্যাটার্নের এফেক্টটা কিন্তু ভালো হয়। কারণ নবম ঘর থেকে যদি ভাগ্যের উন্নতি করতে হয় আর স্যাটার্ন যদি সেখানে থাকে, তাহলে উন্নতিটা হয়তো স্লো হবে, কিন্তু ইট উইল গ্রো ভেরি স্লোলি, বাট আলটিমেটলি ইট উইল গ্রো, মেবি অ্যাট এ লেটার ডেট, মেবি অ্যাট দ্য ওল্ড এজ। আলটিমেটলি সে কিন্তু বেনিফিটেড হবে। এবং যেহেতু স্যাটার্ন একটু কায়িক পরিশ্রম, ডিসিপ্লিন ওয়ার্ক এগুলোকে বেশি পছন্দ করে, অতএব তার মধ্যে ফ্রাস্ট্রেশন আসতেও পারে, কিন্তু সেটা আসলে চলবে না, তাকে কিন্তু লাগাতার চেষ্টা করে যেতে হবে, তাহলে সে কিন্তু আলটিমেটলি গেনার হবে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে নবম ঘর, যেহেতু আমি বলেছি আগে পিতাকে ইন্ডিকেট করে, হ্যাঁ, সেক্ষেত্রে দ্বিতীয় পতি যদি নবমে যায় তাহলে বাড়ির গুরুদেব বা বাড়ির কর্তা হচ্ছেন পিতা। পিতা কিন্তু একটু স্ট্রিক্ট হবে, এবং পিতা বাড়িতে একটা স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করার চেষ্টা করবেন। সেটা নিয়ে সে যাই বাড়ির মধ্যে যাই হোক না কেন, কিন্তু সেটা মানতে হবে। এবং যেহেতু স্যাটার্ন একটা কোল্ড প্ল্যানেট, কাজে যদি সেই ব্যক্তি বিদেশে যায়, তাহলে এটা বলা যায়, যেহেতু স্যাটার্ন এক জায়গাতে অনেক দিন থাকে, একটা ঘরে অনেক দিন থাকে, তাহলে সে যদি নবম ঘরের গুড এফেক্টে বিদেশে যায়, তাহলে সেখানেও সে কিন্তু লং টার্ম স্টে করবে, নট ফর এ শর্ট পিরিয়ড, ধর 1 মাস 2 মাস ওরকম নয়। তা মোটামুটি বোঝাতে পারলাম যে রবি থেকে শনি অবধি বিভিন্ন প্ল্যানেট যদি নবম ঘরে বসে যায়, তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে দশা অন্তর্দশা যখন আসে তখন এই প্ল্যানেটগুলো সত্যিকারের এফেক্ট দিতে শুরু করে, অ্যাক্টিভ হয়ে যায়। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে জাস্ট বসে গেলেই হলো না, এটা কবে অ্যাক্টিভ হবে সেটা দশা অন্তর্দশা আর একই সঙ্গে গোচর ফল এটাও মাথায় নিয়ে এগোতে হবে। এই জন্য শুধুমাত্র গোচর ফল দিয়েও যেমন কিছু বোঝা যায় না, ব্যক্তিগত হরস্কোপগুলো অ্যানালিসিস করতে হয়, যার ফলে অন্যান্য প্ল্যানেটের কি নাটাল পজিশন, জন্মের সময় কি পজিশন আছে এবং কি দশা চলছে, তার ব্যক্তিগত সময়টা কেমন যাচ্ছে তার উপরে, আর তার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলোকে মিলিয়ে দেখতে হয়।
তবেই একটা আলটিমেট প্রেডিকশানে আসা যায়। আশা করি বোঝাতে পারলাম। আজ তাহলে এখানেই শেষ করি। আবার আসবো এর পরের ভিডিওটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাকে ছুটি দিন। নমস্কার।